কয়েকদিন আগে এসে বললো যে বৈধ প্রধানমন্ত্রী নাকি তার দেশে ওয়েট করছে বাংলাদেশের। সুতরাং বাংলাদেশের প্রতি তার কিন্তু শ্রদ্ধা নাই। হি ডাজন্ট হ্যাভ এনি রেসপেক্ট ফর বাংলাদেশ। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে প্রচণ্ড রকম মুসলমান বিদ্বেষ। আমাদের বাংলাদেশ এখন যেটা গণ অভ্যুত্থানের এই যে হাজার হাজার ছাত্র জনতার রক্তের ওপর, এখানে তো আমরা মনে করি যে বাংলাদেশের সাথে এই ভৌগোলিক যে অবস্থানটা আছে আপনার ভারতের, আপনি যেমন বললেন যে আমরা আমাদের প্রতিবেশী বদলাতে পারবো না, ভালো কথা, কিন্তু আমরা তো চাই যে সম্পর্কটা হবে দুইজনেরই আমাদের স্বার্থ সংশ্লিষ্ট যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে। নিরাপত্তা, আমাদের অভিন্ন নদীর পানি বন্টনে দেখেন ন্যায্য হিস্সা থেকে আমরা বঞ্চিত, আঞ্চলিক যেই শক্তিগুলো আছে সেখানেও যে প্রভাব সেটা নিয়ে আবর্তিত হয় সাধারণত আমাদের সাথে তাদের সম্পর্ক। পলিটিক্যাল রাইটে বলা আছে যে আপনি সীমান্তে এমন কিছু দিতে পারবেন না যেটা মরণঘাতী, মৃত্যুজনিত ঘাতী এমন কোনো কিছু আপনি সীমান্তে ছাড়তে পারবেন না। অথচ তারা বিষাক্ত সাপ ছেড়ে দিচ্ছে, অথচ আমরা চুপ। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি আসলে বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের সাথে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সাথে ফারাবি হাফিজ। আজকের প্রোগ্রামের শুরুতেই পরিচয় করিয়ে দিই যারা সম্মানিত অতিথিবৃন্দ আমাদের সাথে রয়েছেন। তাদের সাথে রয়েছেন ডেল এইচ খান, তিনি নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক সেনা কর্মকর্তা। রয়েছেন ব্যারিস্টার আল মামুন রাসেল, তিনি আইনজীবী, সুপ্রিম কোর্ট। এবং রয়েছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, তিনি সংসদ সদস্য, বিএনপি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা প্রোগ্রাম শুরু করার আগে, আপনাদের সাথে আলোচনায় যাবার আগে আমি কিছু হেডলাইন্স একটু মনে করিয়ে দিই। কিছু হেডলাইন্স। সেখানে বলা হচ্ছে গতকাল এবং আজকের কিছু হেডলাইন্সে 3 সীমান্তে 60 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় নোম্যান্স ল্যান্ডে সে অবস্থান। বিএসএফ ঠেলে পাঠানো 28 জন 2 দিন ধরে সীমান্তের শূন্য রেখায় ভিজছেন বৃষ্টিতে। একদিনে সীমান্তের 11 পয়েন্টে 129 জনকে পুশিনের চেষ্টা। সীমান্তে সর্বোচ্চ সতর্কতা, পুশিন রুখে দিয়েছে বিজিবি। পুশিন ঠেকাতে সীমান্তে বিজিবির পাশে ঢাল হয়ে দাঁড়ালো গ্রামবাসী। আবারও বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা। আরেকটা হেডলাইন্স হচ্ছে পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার আতঙ্ক, বাংলাদেশ সীমান্তে ভারতীয়দের ভিড়। আরেকটা হেডলাইন্স হচ্ছে দিল্লিতে বসছে বিজিবি বিএসএফ সম্মেলন, গুরুত্ব পাবে সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ। আমরা অবৈধ পুশিন ও পুশব্যাকের বিপক্ষে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আপনাকে দিয়ে শুরু করি, ডেল এইচ খান। আপনি নিশ্চয়ই এই নিউজগুলো দেখেছেন, আপনি এগুলো নিয়ে নিয়মিত স্টাডি করেন, আপনার নিজের ইউটিউব চ্যানেল এগুলো নিয়ে ব্যাপকভাবে সরব। আপনি একটু বলবেন যে সিনারিওটা এই মুহূর্তে কি? ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ এবং আমাদের স্টার নিউজে যে দর্শক আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, এই মুহূর্তের পরিস্থিতির ব্যাপারে যদি আপনি জিজ্ঞেস করেন, প্রথমে আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে খুবই সম্প্রতি পশ্চিমবঙ্গে একটা নির্বাচন হয়ে গেল এবং বর্তমানে অবৈধ নাগরিকত্বের যে ব্যাপারটা আছে এটা ভারতের কী অবস্থা, স্পেশালি আমাদের বর্ডার জুড়ে। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার 4096 কিলোমিটার দীর্ঘ একটা বর্ডার আছে এবং এই বর্ডারে হিস্টোরিক্যালি ইতিমধ্যে আমাদের বিজিবির কাউন্টারপার্ট হিসেবে ওই পাশে যে বিএসএফ আছে তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কুখ্যাত একটা বর্ডার ফোর্স এবং এদেরকে বলা হয় দ্য বুচার্স। ঠিক আছে, কেন বলা হয়? কারণ আমরা অনেকেই হয়তো জানি, আবার অনেকে হয়তো জানি না, নেপাল ভুটানের সাথেও তো ভারতের সীমান্ত আছে, সেখানে কিন্তু বিএসএফ নেই, অন্য একটা বাহিনী কাজ করে এখানে। চায়নার সাথে তাদের যে বর্ডার আছে আকসাই চীন এবং অরুণাচল এলাকায়, ওই জায়গাটাতেও তারা কিন্তু বিএসএফ না, তাদের আরেকটা বাহিনী ওখানে কাজ করে যারা আসলে অস্ত্র ছাড়া বর্ডারে ডিউটি দেয়। বিএসএফ শুধুমাত্র অপারেট করে হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ সীমান্তে। ঠিক আছে, এবং এর ভিতরে পাকিস্তানের সাথে তো পারে না, যাবতীয় বীরত্ব দেখা হচ্ছে বাংলাদেশের এগেইনস্টে।
এই বীরত্ব এতদিন ধরে দেখাইছে এবং ধরেন ফেলানির লাশ তার কাটার বেড়ায় ঝুলেছে এবং আমরা জানি গত 20 বছরে প্রায় 1200-র বেশি বাংলাদেশি মানুষ নিরস্ত্র অবস্থায় শুধুমাত্র সীমান্ত অতিক্রম করার অপরাধে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে ভারতীয় বিএসএফ এর হাতে এবং ইটস কন্টিনিউস। ইভেন আপনি এই মান্থেও যদি দেখেন বিএসএফ এর গুলিতে কিন্তু লালমনিরহাটে আমাদের আরেকজন প্রাণ হারিয়েছে। হ্যাভিং সেড দ্যাট, এবারের যে ইলেকশনটা হলো ইন্ডিয়াতে, এর পরের ফলাফল যেটা সেটা হচ্ছে তারা এই যে CAA, SIR এই ধরনের বিভিন্ন ধরনের তত্ত্ব এবং বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে তারা যেটা মূলত করেছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে তারা 96 লক্ষ মানুষ খুঁজে বের করেছে যাদেরকে তারা পটেনশিয়াল বাংলাদেশি মনে করে। আর এদিকে হেমন্ত বাবু আসামে খুঁজে পেয়েছে 19 লক্ষ। তার মানে কত হলো? 1,15,00,000 পটেনশিয়াল পরিচয়বিহীন লোক যাদেরকে তারা বাংলাদেশি বলে ভাবছে মনে মনে। এখন এই জায়গাটায় দুইটা দেশের ভেতরে কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে, যে নিয়মে মনে করেন যে যদি বাংলাদেশের কেউ ভারতে অনুপ্রবেশ করে থাকে এবং সেখানে যদি স্বেচ্ছায় সে ফিরে আসতে না চায়, তাহলে একটা পদ্ধতি আছে যে পদ্ধতির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবগত করার পরে বাংলাদেশের পুলিশ ভেরিফিকেশন করবে এবং তারপরে তাকে গ্রহণ করবে। এই পদ্ধতির তোয়াক্কা তারা করছে না। তোয়াক্কা না করে এখন যেটা মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে বিএসএফ বিইং একটা মানে বর্ডার গার্ড ফোর্স পলিটিক্যালি এখন কিন্তু প্রেশারে পড়ে গেছে এবং তারা এই মুহূর্তে পলিটিক্যাল পারপাস সার্ভ করতে গিয়ে, যেহেতু এদিকে শুভেন্দু অধিকারী এবং ওদিকে হেমন্ত মুখোপাধ্যায় তারা ভয়ঙ্কর সব তত্ত্ব বের করে নিয়ে আসছে, সেই কারণে তারা এখন সিম্পল যেটা করতেছে যে বাংলাদেশের চারপাশে 4096 কিলোমিটার সীমান্তের বিভিন্ন পয়েন্টে, যেমন আপনি কেবলই বললেন যে গতকালকে 11টা পয়েন্টে একযোগে 60 জনকে পুশিন করার চেষ্টা করা হয়েছে। ঠিক ওরা যেটা করছে, এবং আপনি কোট আনকোট, আমি দর্শকদের অনুরোধ করব, হেমন্তর যে ভিডিওটা আছে সেই ভিডিওতে সে পরিষ্কার বলছে যে আমরা যেহেতু নিয়ম কানুন ফলো করে ওদেরকে দেশে ফেরত পাঠাতে পারবো না অথবা বাংলাদেশে ফেরত পাঠাতে পারবো না, সেই জন্য সিম্পলি তারা বিভিন্ন পয়েন্টে এসে বাংলাদেশি নামের অভিযোগ দিয়ে তাদের ভারতীয় পরিচয়বিহীন লোক যারা আছে তাদেরকে ধাক্কা দিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করছে। এই হচ্ছে ধরেন সাম্প্রতিকতম পরিস্থিতি। এইটাকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে? ধরেন ওখানে তৃণমূল সব মানে হেরেছে বিজেপির কাছে এবং তারপর থেকে বিজেপির এক ধরনের এজেন্ডা, মানে তারা নির্বাচনকে যেভাবে প্রচার চালিয়েছে সেখানে একটা বড় অংশই এই ধরনের ছিল যে এখানে প্রচুর ভোটার ছিল যারা বাংলাদেশি, বিশেষ করে মুসলিমদেরকে ইন্ডিকেট করে তারা এই ভোটগুলো, তারা অপোজিশনের ভোটগুলো টানার চেষ্টা করেছে এবং জনপ্রিয় হবার চেষ্টা করেছে। এবং তাদের প্রতিশ্রুতি ছিল, কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছেন এদের বিষয়, এবং তারা ক্ষমতায় আসলে এই ধরনের কাজ, তারা এদেরকে অবৈধ বাংলাদেশি মানে মেনশন করে তাদেরকে ফেরত পাঠাবেন। সেই প্রক্রিয়া কি শুরু হলো? মানে আপনি যে 96 লক্ষের কথা বললেন, তার মানে এই 96 লক্ষকে এই প্রক্রিয়ায় তারা পাঠানোর চেষ্টা করবে? অ্যাপারেন্টলি তাদের পরিকল্পনা তাই। কারণ হচ্ছে যে শুভেন্দু তো আসলে মুখ্যমন্ত্রী কম, মূর্খমন্ত্রী বেশি। এই ভদ্রলোক, মানে ভদ্রলোক যদি আমরা বলি কোট আনকোট, তাহলে উনি মিডিয়ার সামনে যে উদ্ভট সব বক্তব্য দেয়, যেমন কয়েকদিন আগে এসে বললো যে বৈধ প্রধানমন্ত্রী নাকি তার দেশে ওয়েট করছে বাংলাদেশের, সুতরাং বাংলাদেশের প্রতি তার কিন্তু শ্রদ্ধা নাই। হি ডাজন্ট হ্যাভ এনি রেসপেক্ট ফর বাংলাদেশ। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে প্রচণ্ড রকম মুসলমান বিদ্বেষ। আপনি দেখেন এখানে যে 96 লাখ তাদের ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে, তার 36% হচ্ছে স্ট্রেইট ওয়ে মুসলমান। শুধুমাত্র মুসলমান ধর্মের মানে অনুসারী বলে তাদেরকে পটেনশিয়াল বাংলাদেশি ভাবা হচ্ছে। এবং এই নির্বাচনের পর শুভেন্দু এবং হেমন্ত দুজন মিলে যে মানে পরিকল্পনাটা করেছে, যেমন সীমান্তে কাঁটাতারের যে অবশিষ্টাংশ আছে সেখানে কাঁটাতারের বেড়া স্থাপন করার চেষ্টা, সুতরাং এখানে দুইটা স্পেসিফিক জিনিস তারা করার চেষ্টা করছে। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে পুশিং। আর নাম্বার 2তে যেটা করার চেষ্টা করছে তারা, সেটা হচ্ছে সরি জি আপনি বলতে পারেন, আমি শুনছি। জি, তো এই জায়গাটাতে এসে মানে যেটা আমার কাছে মনে হচ্ছে দুইটা স্পেসিফিক জিনিসের সমস্যা। একটা হচ্ছে যে পুশিং সমস্যা, আর হচ্ছে সীমান্ত হত্যাকাণ্ড। এটা নিয়ে আমরা আলোচনা করছি না, কারণ দিস ইজ নট অন। আপনি চাইলেই মনে করেন যে সীমান্তে মানুষ মেরে ফেলতে পারেন না। সুতরাং এই জায়গাটাতে এসে আমার কাছে মনে হয় আপনি যে আশঙ্কাটা প্রকাশ করছেন এর বাইরে তো আসলে আর কিছু নেই। পরবর্তীতে সুযোগ পেলে আমি যেটা বলার চেষ্টা করবো যে কিভাবে আমরা এটা ঠেকাতে পারি। আচ্ছা, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, সরকার, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যটা শুনেছেন যে তারা সরকার এটির বিপক্ষে, এভাবে স্ট্রেইট বলেই কি
চুপ করে থাকার সুযোগ আছে, নাকি যে উত্তেজনা আপনারা সীমান্তে দেখছেন? এবং একই সাথে ডেল এইচ খান বললেন যে বাংলাদেশের প্রতি মুখ্যমন্ত্রীর সেভাবে আপনার রেসপেক্ট দেখছি না তার বক্তব্যে, যেটা প্রকাশ পায়, কিন্তু সেটা প্রতিবেশী, তাকে তো অস্বীকার করার বা পাল্টানোর কোনো সুযোগ নেই। সরকারের পলিসি এখন কি বুঝছেন আপনারা? না, আপনি তো বললেন যে আমাদের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, দেখেন পুশিন বিজিবির যেই সতর্কতা, যেই নিউজ আমরা দেখেছি, 129 জনকে পুশিনের যেই চেষ্টা করছে, তারা অতীতে যেই ফ্যাসিস্ট একটা রেজিম ছিল তখন বলেছিল বন্ধু, কিন্তু আর আচরণটা তো শত্রুর মতো। সরকারের সাথে সম্পর্ক করেছিল আওয়ামী লীগের সাথে, কিন্তু বাংলাদেশের মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের মানুষের যেই স্বার্থ, বাংলাদেশের মানুষের আমাদের যেই চিন্তা ভাবনা, তারা কাঁটাতারের বেড়া দেয় বন্ধু বলে, আর আপনার ওইদিকে সীমান্ত হত্যা, পাখির মতো গুলি করে ফেলানি সহ বহু মানুষকে যেভাবে তারা হত্যা করেছে। আর সবচেয়ে যেই বড় একটা বর্ডার আমরা তাদের সাথে শেয়ার করছি, কিন্তু দেখেন অন্যান্য দেশ, এখন আমাদের সাউথ ইস্ট এশিয়াতে বড় দেশ, তো অন্যান্য দেশের সাথে নেপাল বলেন, ভুটান, মালদ্বীপ কিংবা শ্রীলঙ্কার সাথেও তাদের যে খুব সুখকর একটা সম্পর্ক, মোটেই কিন্তু তা নয়, বরং অ্যান্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট, এটাই কিন্তু এই রেজিমে, এই এরিয়াতেও বাড়ছে। এখন দেখেন আওয়ামী লীগের রেজিমে যখন বর্ডার কিলিংগুলো হয়েছে, সীমান্ত হত্যায় আমরা কোনো রকম প্রতিবাদ, কোনো কিছুই আমরা কিন্তু সেইভাবে দেখিনি, সেটা দুঃখজনক ছিল, বরং অন্য রকম কথাবার্তা আমরা শুনেছি, রক্তের সম্পর্ক, নানান কথাবার্তা। এখন আওয়ামী লীগের সময় আপনি জানেন বহু ভারতীয় তারা কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ওই যে টেকনিক্যাল বিভিন্ন সেক্টরে তারা কাজ করেছে। আমাদের বাংলাদেশ এখন যেটা গণ অভ্যুত্থানের এই যে হাজার হাজার ছাত্র জনতার রক্তের ওপর, এখানে তো আমরা মনে করি যে বাংলাদেশের সাথে এই ভৌগোলিক যে অবস্থানটা আছে আপনার ভারতের, আপনি যেমন বললেন যে আমরা আমাদের প্রতিবেশী বদলাতে পারবো না, ভালো কথা, কিন্তু আমরা তো চাই যে সম্পর্কটা হবে দুইজনেরই আপনার আমাদের স্বার্থ সংশ্লিষ্ট যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে, নিরাপত্তা, আমাদের অভিন্ন নদীর পানি বন্টনে দেখেন ন্যায্য হিস্সা থেকে আমরা বঞ্চিত, আঞ্চলিক যেই শক্তিগুলো আছে সেখানেও যে প্রভাব সেটা নিয়ে আবর্তিত হয় সাধারণত আমাদের সাথে তাদের সম্পর্ক। না, কিন্তু তিনি যেটা বলছিলেন যে আইনি প্রক্রিয়ায় যেহেতু তারা পারছে না, তারা বেআইনিভাবে এই পুশিন করার যে চেষ্টা, সেইখানে সরকার কি চুপ থাকবে, নাকি সরকার আসলে ভেতরে ভেতরে কোনো পরিকল্পনা করছে? না না, সরকার কেন চুপ থাকবে? এটা তো দেখেন, এখন আমি তো ওইটাই বলছি, ওই কথাতেই আসছিলাম যে গণ অভ্যুত্থানের পরে আজকে নতুনভাবে ভেঙে চুরে যে ট্রানজিশনটা হয়েছে, তারপরে এখন আমরা যেই জায়গায় এসে দাঁড়িয়েছি, এখন পরিবর্তিত যেই প্রেক্ষাপট, সেটা আঞ্চলিক এবং বিশ্ব যেই আমাদের রাজনীতিটা আছে, সেখানে ভারতের সাথে দ্বিপাক্ষিক যেই সম্পর্ক, সেখানে নতুন করে আপনার চিন্তা ভাবনা, এটার তো ভৌগোলিক অখণ্ডতা বলেন, নিরাপত্তার কথা বলেন, আমাদের দেশের যেই ভূমিকা, এটা তো ভীষণ গুরুত্বপূর্ণ। তাদের 7 সিস্টার্স কিংবা আমরা যে এখন ট্রানজিট সুবিধা দেখেন যেটা দিয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থা আওয়ামী লীগ যেটা করে গেছে, সব কিছুই আপনার যেটা হয়েছে একতরফা হয়েছিল। সেই একতরফা হওয়ার কারণেই তো জনমনে ভারতের যেই প্রভাব, সেটা নিয়ে যে একটা অসম যেই আমাদের সাথে তাদের বাণিজ্য চুক্তি থেকে শুরু করে সমস্ত কিছুতেই সমতা নেই। তো ওই সব কারণেই তো আমাদের মধ্যে যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। তো সব কিছু মিলিয়ে অর্থনৈতিক সম্পর্কের বেলায়ও দেখেন একটা গভীর আপনার বৈষম্য বিরাজ করছে, অর্থনৈতিক যেই আমাদের সাথে তাদের, এবং অন্যান্য সীমান্ত হত্যা বলুন কিংবা যে ন্যায্য হিস্সা বলুন, আমাদের 54টা অভিন্ন নদীর পানির, অবশ্যই বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশের সরকার এখানে যৌক্তিকভাবে কথা বলবেন, এবং এটা তো বলাই হয়েছে, বলেছেন যে বাংলাদেশ প্রথম, সবার আগে বাংলাদেশ, বা আমাদের এই সরকারটার যেই নীতি যে সবচাইতে আগে বাংলাদেশের যেই স্বার্থ সেটা আসবে, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের যে সার্বভৌমত্ব, এটাকে মাথায় রেখেই সে যে কোনো দেশই হোক তাদের সাথে বড় শক্তি, তারা বৃহত্তর একটা পরাশক্তি, ভালো কথা, কিন্তু ভারসাম্য বজায় রাখা, এই ভূ রাজনীতি, এই আঞ্চলিক যেই রাজনীতি, সব কিছু মিলিয়ে এখন পররাষ্ট্র নীতির সাথেও
যে সবার সাথে বন্ধুত্ব, এই রকম একটা হিসাব যেটা অতীতে আমরা দেখেছি, সেখান থেকে বেরিয়ে এইবার যেই সরকারটা আপনার গঠন করেছে, তারা তো বলেছে যে না, সবার আগে বাংলাদেশ ফার্স্ট। তার মানে হচ্ছে বাংলাদেশের স্বার্থ সবচেয়ে আগে আসবে, যে ছোট দেশ হলেও যে চোখে চোখ রেখে মর্যাদার ভিত্তিতে ন্যায্য হিস্সা যেটা চেয়ে নেয়া, সেই বিষয়ে অবশ্যই কথা বলবে। জি, পরিষ্কার। ব্যারিস্টার আল মামুন রাসেল, আপনি একজন আইনজীবী, আপনার কাছে আইনি বিষয়গুলোর একটু ব্যাখ্যা মানে শুনতে চাই। বিএসএফ প্রিজন ভ্যানে করে এনে জোরপূর্বক বাংলাদেশে মানুষ ঠেলে দেওয়ার যে চেষ্টা করছে, আন্তর্জাতিক আইন এবং দ্বিপাক্ষিক সীমান্ত প্রোটোকল অনুযায়ী এটা স্পষ্ট একটা অপরাধ। একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আপনার কাছে জানতে চাই যে ভারত যদি প্রতিনিয়ত এই আইন অমান্য করে যায় এবং এইভাবে চালিয়ে যায়, বাংলাদেশের কি আইনগত সাপোর্টের জন্য বা বিচারের জন্য তারা কি আইসিজে, আন্তর্জাতিক যে বিচার আদালত, সেখানে কি যেতে পারে এবং এর আইনি ভিত্তি আসলে আছে কিনা? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য। সাথে আমার দুজন সহ প্যানেলিস্ট, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, প্রথম কথা হচ্ছে ভারত যে পুশিন করছে, এটা তারা কোন আইনের ভিত্তিতে করছে। আপনি দেখেন তাদের যে ফরেনার অ্যাক্ট আছে 1946, এটা আমরাও করেছি, সেই ফরেনার অ্যাক্টের আলোকে তারা পুশিন করছে। এবং এখন তারা এই রিফিউজি একটা কনভেনশন আছে 1951, সেই রিফিউজি কনভেনশনে ভারতের ভাষ্য হচ্ছে তারা এটাকে সিগনেটরি না, তারা এটাকে সাইন করে নাই। এই জন্য তাদের প্রতি বাধ্যকর নয় যে কোনো রিফিউজি বা কোনো রাজনৈতিক অ্যাসাইলাম বা আশ্রয়প্রাপ্ত হয়ে তাদেরকে প্রোটেকশন দেওয়া, এটা তাদের না। কিন্তু তাদের এটা বোঝা উচিত, আপনার ইউএনের ইউডিএইচআর-এর অধীনে আইসিসিপিআর একটা আছে, ইন্টারন্যাশনাল কনভেনশন অফ সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট, সেটা কিন্তু ভারত সিগনেটরি। সেটা আর্টিকেল 9-এ বলা আছে, কেউ যদি ডকুমেন্টেড বা আনডকুমেন্টেড কেউ যদি আপনার কোনো দেশে প্রবেশ করে, তাহলে তাকে প্রোটেকশন দেওয়া, এটা আন্তর্জাতিক আইনের অনুযায়ী যারা সিগনেটরি তারা বাধ্য। তাহলে যাদেরকে তারা প্রায় 96 লক্ষ, আবার হচ্ছে আসামের প্রায় 19 লক্ষ, তাদেরকে ডকুমেন্টেড, তারা বলছে না এটা আনডকুমেন্টেড, তাদের কোনো ডকুমেন্ট নেই। হ্যাঁ, এই জন্য তাদেরকে পুশিং করছে। এটা সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের ভায়োলেশন। এখন কথা হচ্ছে তারা যে আন্তর্জাতিক আইনের ভায়োলেশনটা করছে, আপনি দেখেন ভারতের এখানে বেশিরভাগই কিন্তু মুসলমান। আপনি জানেন, একটু আগে ডেলেজ খান ভাই বললেন সিএ তাদের, এটা হচ্ছে আপনার এই ভারতের যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 সালে যেটা করেছে, এটার আলোকে ভারত থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে যারা ধর্মীয় কারণে কোনো হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ বা হচ্ছে খ্রিস্টান যদি আসে, তাদেরকে তাদের নাগরিক হিসেবে তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য তারা সিএ এটা করেছে। এখন দেখেন, এখানে কিন্তু মুসলিমকে রাখা হয়নি। তার মানে এবার যে তারা পুশিং করছে, বেশিরভাগ কিন্তু মুসলমানরা। আপনি জানেন এখন ভারতটা কিন্তু একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র, তাদের 28টার মধ্যে প্রায় 21টা কিন্তু গেরুয়া বাহিনীর দখলে চলে গিয়েছে। এবং যে শুভেন্দু এবং হেমন্ত আসামের এরা কিন্তু মানে ভয়ঙ্কর মুসলিম বিদ্বেষী, তাদের চিন্তাভাবনা একটা ভয়ঙ্কর মুসলিম বিদ্বেষী তাদের চিন্তাভাবনা আপনি দেখেন। এবং কি তাদের এই সাবারকার, একজন এই বিজেপির একজন হিন্দু বিশেষজ্ঞ ছিলেন সাবারকার, তার একটা বই আছে, বইতে সে লিখেছে ভারত হিন্দু এটা কোনো ধর্ম না। তারা বলছে হিন্দু একটা যে কমিউনিটি, এই কমিউনিটিতে যারা পিতৃভূমি, জন্মভূমি, পুণ্যভূমি যদি মনে করে, তারা হিন্দু হতে পারবে এবং তারা হিন্দুস্তানের অংশ হইতে পারবে। তার মানে মুসলমানরা আমরা পুণ্যভূমি মনে করি, মক্কা মদিনাকে আমরা পুণ্যভূমি, বা মসজিদে আকসাকে আমরা পুণ্যভূমি মনে করি। যেহেতু মুসলমানরা এটাকে পুণ্যভূমি মনে করছে, আপনারা জানেন শিখ, জৈন, বৌদ্ধ এরা কিন্তু পুণ্যভূমি মনে করে। আমরা যে মুসলমানরা যেহেতু মনে করে না, তো সুতরাং তারা হিন্দুস্থানে থাকার যোগ্য না, তারা হিন্দু না, এবং হিন্দুস্তানে তারা থাকার কোনো যোগ্যতা তাদের নেই। এই যে তাদের থিওরি আলোকে তারা কিন্তু এখন দেখবেন সব জায়গায় যে মুসলমানদের, আপনি যে যিনি প্রধানমন্ত্রী আছে তাদের প্রায় নরেন্দ্র মোদী, এরা কী করেছে আমরা তো জানি, সে দাঙ্গা করেছে, ভয়ঙ্কর দাঙ্গা করে পরবর্তীতে সে কিন্তু লাইমলাইটে এসে পরবর্তীতে প্রধানমন্ত্রী হয়েছে। তার মানে এরা যে আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা করছে না, তোয়াক্কা না করে আপনি যেটা বললেন যে আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের, আপনি দেখেন এই পৃথিবীতে যত বর্ডার আছে, আপনি দেখেন আমরা বলা হয়েছে ভারত হচ্ছে শক্তের বক্ত নরমের জম, যারা নরম তাদের উপর জম। আপনি দেখেন লাইন অফ কন্ট্রোলে যান, ভারত পাকিস্তান যে বর্ডার, সেই বর্ডারে কিন্তু স্মাগলিং পৃথিবীতে কোন দেশে হয় না,
পৃথিবীর কোন বর্ডারে স্মাগলিং হয় না, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে যখন বলা হয় যে সীমান্ত সকল হত্যা নয়, তার মানে কি আপনি এটা বলার মাধ্যমে তাদের যে বিএসএফ যে হত্যা করছে সেই হত্যাকে আপনি বৈধতা দিচ্ছেন, তাদেরকে আপনি সুযোগ করে দিচ্ছেন যে তোমরা যে হত্যাগুলো করছে স্মাগলিং এর কারণে, মানে বোঝানো হচ্ছে যে চোরাচালান যারা করে তাদেরকে মারতে পারবে। তার মানে মারলে আমরা মাইন্ড করবো না, এটাকে হত্যা বলবো না আমরা। আপনি পৃথিবীর কোন দেশে সীমান্তে চোরাচালান স্মাগলিং হয় না? পৃথিবীর প্রত্যেক মেক্সিকো, আমেরিকা সীমান্তে স্মাগলিং, প্রত্যেকটা দেশে স্মাগলিং হয়। কিন্তু ব্যাপার হচ্ছে যে লেথাল ওয়েপেন ব্যবহার করে না কোনো এতে। আপনি লাইন অফ কন্ট্রোলে যান, লাইন অফ কন্ট্রোলে ভারত পাকিস্তানে, সেখানে যারা বিএসএফ যারা আছে তারা কখনো আপনার মরণাস্ত্র ব্যবহার করে না। যদি যুদ্ধ অবস্থা না হয়, যুদ্ধ অবস্থা হলে তারা মরণাস্ত্র ব্যবহার করে, কিন্তু যুদ্ধ অবস্থা ছাড়া নর্মাল স্মাগলিং চোরাচালান তো দুই পক্ষ থেকে হয়। শুধুমাত্র বাংলাদেশ করছে এমন না, ভারতও করছে। তার মানে ভারত যারা করছে তাদেরকে আমরা মারতে পারবো? মারলে এটা কি হত্যা হবে না? অবশ্যই হবে। যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মতো জায়গা থেকে যখন আপনি বলবেন যে সীমান্ত হত্যা না, সকল হত্যা নয়, তখন বেসিক্যালি আপনি তাদেরকে বৈধতা দিচ্ছেন, বিএসএফকে সুযোগ করে দিচ্ছেন যে তোমরা হত্যা করো, এটাকে আমরা হত্যা মনে করব না। তাহলে ভারতের যারা আপনি দেখেন বাংলাদেশে, ভারতের প্রচুর লোক বা 10 লক্ষের উপরে আছে যারা বাংলাদেশে কাগজপত্র আনডকুমেন্টেড করছে। তার মানে কি তাদেরকে হত্যা করা আমাদের জন্য কি মানে হত্যা হবে না? অবশ্যই হত্যা হবে। আপনি একটা চোরাচালান অপরাধে আলাদা আইন আছে, আপনি চোরাচালান প্রত্যেকটা দেশে বর্ডারে হয়, কিন্তু একটা দেশে আপনি এভাবে মানে চোরাচালান, আপনি দেখেন আমাদের বর্ডারের প্রায় 1-2 কিলোমিটার ঢুকেই যায় তারা, কিন্তু আমরা কিছু করতে পারি না। এটার জন্য হচ্ছে আমাদের এই পররাষ্ট্রনীতি এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জায়গা থেকে আমাদেরকে স্ট্রং হইতে হবে, আমাদেরকে নার্ভ দেখাইতে হবে, আমাদেরকে অবস্থান দেখাইতে হবে। কারণ ভারত আপনি দেখেন প্রত্যেকটা বর্ডারে বিড়াল, আর ভারত শুধুমাত্র আমাদের বর্ডারে হচ্ছে তারা বাঘ হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ তারা মনে করে যে আমরা হচ্ছে বিড়াল, এই জন্য আমরা যাই ধমক দিবে আমরা শুধু ধমকে ভয় পেয়ে যাব। এই জন্য আমাদেরকে এখানে যদি শক্ত অবস্থা, এর আগে বাংলাদেশের যত নেতৃত্ব আছে, জিয়াউর রহমান সাহেব একমাত্র সে নার্ভটা দেখিয়েছিলেন, এর পরবর্তীতে কোনো নেতৃত্ব কিন্তু সে নার্ভটা এখনো পর্যন্ত সীমান্তে দেখাতে পারে নাই। তো সুতরাং এখন যদি আমাদের সেই শক্ত অবস্থান যদি আমরা দেখাতে না পারি, তাহলে ভারত আজীবন আমাদেরকে এই যে পুরসীন, আপনি আন্তর্জাতিক আইন দিয়ে তো তাদেরকে আপনি ঠেকাইতে পারবেন না, তাদেরকে আইন দিয়ে ঠেকাইতে পারবেন না, কিন্তু আপনার নার্ভটা দেখাইতে হবে। আপনার যে একটা অবস্থা আছে সেই অবস্থা তাদেরকে দেখাইতে হবে। যদি না দেখাইতে পারি তাহলে আজীবন আমরা মার খেয়ে যাব। আর হচ্ছে প্রত্যেকটা কাউন্ট করবো, প্রতি বছর কাউন্ট করবো কতজন সীমান্ত হত্যা হয়েছে। এটা ছাড়া আপনি কোনো সমাধান করতে পারবেন না। আচ্ছা, ডেইল এইচ খান, আপনি কি এই প্রসঙ্গে কিছু বলবেন? তিনি যেই বিষয়গুলো বললেন যে আসলে কি বাংলাদেশ সীমান্তে ভারত কি মনে করে যে এখানে বিড়ালরা থাকে তাই তারা বাঘ হয়ে ওঠে, এবং আপনি যে একটু আগে বলছিলেন যে বিএসএফ শুধুমাত্র এই সীমান্তে বিএসএফ এবং তারা লেথাল উইপেন ব্যবহার করে এবং সীমান্ত হত্যাগুলো এইভাবেই তারা একরকমের বৈধতা দেওয়া হয়ে গেছে, এখন এইভাবেই চলবে? বাংলাদেশও কি মোটামুটি চুপচাপ এগুলো মেনে নিবে বা কি করণীয়? না, চুপচাপ মেনে নেওয়ার মতো পরিস্থিতি এখন আর নাই, কারণ দেয়ালে অলরেডি পিঠ থেকে গেছে। যেটা আপা বলতেছিলেন যে গত 17 বছরে কিন্তু সীমান্ত হত্যা বন্ধ থাকেনি। স্বামী স্ত্রীর সম্পর্কই থাকুক আর যা দিয়েছে তা কখনো ভুলবে না সম্পর্কই থাকুক, সীমান্তে হত্যা কখনো বন্ধ থাকেনি। এবং ভারত বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্কটা আছে, এই সম্পর্কের যে কোনো ডেফিনিশনে আপনি যাওয়ার চেষ্টা যদি করেন, যেমন এখন অনেকে বলছে যে এই গভর্নমেন্ট ভারতের সাথে ঠিক কী অ্যাপ্রোচে আগাবে, তো অ্যাপ্রোচে তো আপনার মাথায় ফার্স্টেই রাখা লাগবে এই বর্ডার এবং বর্ডার কিলিং যেটা আছে। তো এখন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। প্রথমে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা 7.5 লাখ রোহিঙ্গা অ্যাকসেপ্ট করেছিলাম, সেই রোহিঙ্গা এখন বেড়ে প্রায় 12.5 লাখ হয়ে গেছে। সো অলরেডি কিন্তু আমরা একটা প্রবলেমে আছি রোহিঙ্গাদেরকে নিয়ে। এটার সঙ্গে যদি অ্যাড হয় এই ভারত থেকে পুশ করা ভারতীয় নাগরিক যদি আমাদের দেশে এসে যোগ হয়, ধরেন যে আমাদের ওদের হিসেবেই তো আমরা পাচ্ছি 1,15,00,000 মতো, তো এর ভিতরে 10% যদি আসে আমরা রাখবো কোথায়? এটা একটা বড় সমস্যা। পুশিনের যে গল্পটা আমাদের এখানে আছে এটা তো নতুন গল্প না, সুতরাং এই গল্পটা অনেক আগে থেকে চলছিল, এখন চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে, আমরা মিডিয়াতে এটা বলছি, কারণ মানুষের চোখে, বাংলার মানুষের চোখে যে মানে একটা ফলস সানগ্লাস লাগানো ছিল সেটা এখন সরে গেছে। এখন মানুষ স্বচ্ছভাবে দেখতে পাচ্ছে যে ভারত একটা রাষ্ট্র, যে রাষ্ট্র 4096 কিলোমিটার সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া লাগাচ্ছে এবং আমাদের এখানে আইসোলেট করে ফেলার চেষ্টা করছে। তারা আমাদের সীমান্তে কুমির এবং সাপ ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে, তারা আমাদের সীমান্তে মানুষ হত্যা করছে। তারা 1970 সাল থেকে শুরু করে ক্রমাগত আমাদের 54টা নদীর ভিতরে 36টা নদীর উপরে অলরেডি বাঁধ দিয়েছে। আপনার কয়টা বাঁধের নাম আমরা জানি? ডুম্বুর, গজলডোবা, এদিকে টিপাইমুখী, ওদিকে ফারাক্কা, একটার পর একটা প্রজেক্ট, এবং প্রত্যেকটা প্রজেক্টের রেজাল্ট হচ্ছে আজকে বাংলাদেশ ড্রাই হয়ে যাচ্ছে। তো বাংলাদেশে এখন যে সরকারই আসুক, এই সরকারের পক্ষে আসলে এতগুলো জিনিস কার্পেটের নিচে লুকিয়ে রাখা আর সম্ভব না।
সুতরাং হেয়ার কামস দ্য কোশ্চেন, ভাই যেটা বললেন আমি এটার সাথে অনেকটাই একমত, সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেট এবং সাইকিতে চেঞ্জ আনতে হবে। যেখানে আপনি ঠিক বাংলাদেশের পাশে একটা রাষ্ট্রে যখন দেখতে পাচ্ছেন যে তারা আইন করেছে যে একমাত্র মুসলমান ব্যতীত আপনি অন্য যে কোনো ধর্মের মানুষ হন, এবং এটা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, এই তিনটা রাষ্ট্রের যে কোনো মানুষ যদি শুধুমাত্র মুসলমান ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের হয় এবং ভারতের নাগরিকত্ব চায়, তাহলে তাকে ফাস্ট ট্র্যাক নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। তার মানে কি, আজ থেকে অনেক দিন আগেই তারা প্ল্যান করছে যে মুসলমানদেরকে আইসোলেট করা হবে। নাম্বার 2, ইন্ডিয়ার ভেতরে ইন্ডিয়ারই রাজনীতিবিদরা বলতেছে যে নীরবে একটা গণহত্যার প্রস্তুতি চলতেছে ভারতীয় মুসলমানদের উপরে। এই ভারতীয় মুসলমানদের উপরে যখন গণহত্যা চলবে, ভারতীয় মুসলমানদেরকে যখন ভোটার লিস্ট থেকে মানে 36 লক্ষ সরিয়ে দেওয়া হবে, এরা প্রকারান্তে একটা অংশ তো বাংলাদেশে এসে পৌঁছাবে, তাহলে বাংলাদেশের প্রস্তুতি কোথায়? বাংলাদেশের প্রস্তুতি নিতে হবে, বাংলাদেশের ব্যাপক প্রস্তুতি দরকার সীমান্তে। এই মুহূর্তে সীমান্তে আপনার যেই জিনিসটা খুবই জরুরি এই মুহূর্তে, সেটা হচ্ছে যে শুধুমাত্র আপনি ওই যে বিজিবির ব্যাটালিয়ন এবং হিউম্যান ইন্টেলিজেন্সের উপর বেস করে যদি বসে থাকেন, তাহলে আপনি এই পুশিন খুব ইফেক্টিভলি ঠেকাতে পারবেন না। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে তারা পুশ করার চেষ্টা করতেছে, বিজিবি পুশ করার পরেও এটা সাস্টেইন করছে, মানে গ্রহণ করছে না। গ্রহণ না করার ফলে এরা কোথায় যাচ্ছে? এরা নোম্যান্স ল্যান্ডে আটকা পড়ে যাচ্ছে। এই নোম্যান্স ল্যান্ডে যখন আটকা পড়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের সরকারের দায়িত্ব আছে এই জায়গায়। আমাদের দেশে UNHCR আছে, IOM আছে, এই জাতীয় ইন্টারন্যাশনাল সংস্থাগুলো আছে। সরকার কেন তাদেরকে সীমান্তে নিয়ে যাচ্ছে না? কেন মিডিয়াকে সরকার স্পন্সর করছে না অথবা উৎসাহ দিচ্ছে না যে সীমান্তে যান, কাভার করেন? কাকে পাঠাচ্ছে? কি প্রমাণ দিয়ে পাঠাচ্ছে? কেন তারা মানে বাংলাদেশের সীমান্তের দিকে ধেয়ে আসতেছে? এখন আপনার এই জায়গাটাতে সম্মিলিত প্রয়াস দরকার। প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে আপনার বিজিবির সক্ষমতা বাড়াতে হবে। কি সক্ষমতা? তাকে কামান বিমান কিনে দেওয়ার দরকার নেই, তাকে দিতে হবে হচ্ছে ড্রোনস এবং অন্যান্য সার্ভেইলেন্স টেকনোলজি, যেটা দিয়ে ইফেক্টিভলি সে রেকর্ডেড এভিডেন্স রাখতে পারবে যে এই লোকটা ভারতীয় সীমান্ত থেকে এত ঘটিকায় বাংলাদেশে বিএসএফ দ্বারা পুষ্ট হয়েছে, রাইট? কারণ বিএসএফের উপরেও আপনার প্রেশার ক্রিয়েট করতে হবে। পলিটিক্যাল পারপাস সার্ভ করতে গিয়ে বিএসএফ যখন ভয়ঙ্কর কাজ করতে শুরু করেছে, তখন ইন্টারন্যাশনাল যে কমিউনিটি আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে যেন বিএসএফকে একটা বুচার সিকিউরিটি ফোর্স হিসেবে ব্যান করা হয়, তার উপরে যেন স্যাংশন আনা হয়। আপনার হয়তো মনে আছে বাহিনীর উপরে স্যাংশন কিন্তু দেয়া যায়। সো এই স্যাংশনটা যদি আনা যায়, তাহলে বিএসএফ তখন তাদের ভিতরে কোশ্চেন দাঁড়াবে যে আমাদের পলিটিক্যাল মাস্টার শুভেন্দু আর হেমন্ত বললেই আমরা এটা করতে পারি না। আইনত তারা কিন্তু একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুতরাং তারা এই কাজটা করতে পারে না, বেআইনি কাজটা করতে পারে না। 2 নম্বরে আমাদের যেটা করতে হবে, সাফিসিয়েন্ট স্যাটেলাইট ইমেজ এবং সাফিসিয়েন্ট ভিডিও ফুটেজ আমাদের রাখতে হবে। কারণ যখনই একটা কেস আসতেছে, আপনার তো প্রমাণ লাগবে যে সে ওপাশ থেকে আসছে। 3 নম্বরে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে এই যে আইনে আমাদের যে সহায়তা, আমাদের প্রত্যেকটা বিজিবির যে বর্ডারগুলোতে এখন এই পুশিংটা হচ্ছে, ওখানে কিন্তু বিজিবি একটা বিওপি থেকে আর একটা বিওপির মাঝখানে দূরত্ব প্রায় 5-7 কিলোমিটার। সুতরাং এই পুরো জায়গাটা তারা 10-20 জন লোক দিয়ে কাভার করতে পারে না বলে তারা গ্রামবাসীদের সহায়তা নিচ্ছে। কেন সরকার এই জায়গায় গ্রামবাসীদের পাশাপাশি আইনজীবীদেরকে ওখানে নিয়ে যাচ্ছে না? কেন? মানে এখানে তো মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আইনজীবীরা গিয়ে কি করবে? আইনি সহায়তা। আপনি যখনই একজনকে পাঠালেন এই জায়গায়, সে আসলে বাংলাদেশের নাগরিক না, সে ভারতের একটা পাগল উদ্বাস্তু, তাকে আপনি যখন সীমান্তে পাঠিয়ে দিলেন, তখন তো তার পেপার ওয়ার্কের ব্যাপার আছে। সো এই পেপার ওয়ার্কের জন্য যদি সাফিসিয়েন্ট আইনজীবী প্লাস সাথে যদি আমাদের মানবাধিকার কর্মীরা ওখানে থাকে, কারণ ভারত একটা বড় গণতন্ত্র, সে যেখানে হিউম্যান রাইটস ভায়োলেশন করছে, এটা যদি ইন্টারন্যাশনালি আমরা পৌঁছাতে পারি আন্তর্জাতিক মহলের কানে, তাহলে কিন্তু ভারতের টনক নড়বে। এবং এই জায়গাটাতেই কিন্তু আমাদের মানবাধিকার কর্মী ভাই বোনেরা যারা আছেন, তারা এইটার দায়িত্ব নিতে পারেন। আপনি কয়টা কেস টিভিতে দেখছেন যে মানে ওই দেশ থেকে আধার কার্ড তার কেড়ে রেখে দিয়ে তারপরে যখন তাকে বাংলাদেশি তকমা দিয়ে পুশ করে দিয়ে পাঠিয়ে দিল, তার ভিডিওটা কেন টিভিতে আসতেছে না? কেন আমরা ইন্টারন্যাশনাল মিডিয়াতে সেটা পাস করতে পারতেছি না? এইটা যদি আমরা করতে পারি, আমি আবারও বলছি, এখানে আপনি ওই বন্দুক কামান দিয়ে এই পুশিং ঠেকাতে পারবেন না। আপনাকে ইন্টারন্যাশনালি এইটাকে ফরবিডেন করতে হবে এবং ভারতকে ভেতর থেকে কন্ট্রোল করাতে হবে। ভারতের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে যে যতক্ষণ পর্যন্ত কেউ পজিটিভলি আইডেন্টিফাইড না হয় অ্যাজ এ বাংলাদেশি, ততক্ষণ পর্যন্ত আপনি তাকে ধাক্কা দিয়ে বাংলাদেশে ঢুকাতে পারেন না। তাহলে তো আমরা এক একটা মনে করেন যে বাংলাদেশি মানে অভিযোগ করে ভারতীয় একটা করে ঢুকাবেন, আর বাংলাদেশে 26 লাখ ভারতীয় আছে, তো একটা একটা করে আমাদের ফেরত দেওয়া উচিত। কিন্তু এর সাথে যদি ওই যে রোহিঙ্গা ইনফ্লাক্স যেটা ছিল তার সাথে যদি মিলান, সেই সময় বাংলাদেশ কি করতে পেরেছে? এইভাবে মানে তারা তো আন্তর্জাতিকভাবেও চেষ্টা করে নাই বাংলাদেশ সেই সময় যে তাদেরকে বন্ধ করা, যাতে বাংলাদেশে পুশিং তারা না করে, মিয়ানমার বাহিনী মানে বাধ্য না করে তাদেরকে এই দেশে আসতে। আবার তারা ভেতর থেকেও কোনো চেষ্টা করে নাই। তো এই সরকারও কি করবে?
এখন এই জন্যই আমি বললাম যে তখন যে সরকার করেছে, অনেকে অভিযোগ করে নোবেল প্রাইজ পাওয়ার লোভে নাকি কেউ এটা অ্যাকসেপ্ট করেছে। আপনি অ্যাকসেপ্ট না করলে তো আসলে কিছু করার ছিল না, তাই না? তো এখন বাংলাদেশ সরকারকে প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নিতে হবে। এখানে মুসলমানদের সমস্যা হচ্ছে, ওআইসির দ্বারস্থ হতে পারি আমরা ওআইসিকে বলতে পারি যে কেন সৌদি OIC আরবে একটা কার্যকর সংগঠন যারা বাট তার মাধ্যমে আপনি যেটা করতে পারেন ইনডাইরেক্ট প্রেশার ক্রিয়েট করতে পারেন। আপনি দেখেন ওআইসি যদি সৌদি আরবকে আমি কথার কথা বলছি একাডেমিক, ওআইসি যদি সৌদি আরবকে বলে যে ঠিক আছে এখন থেকে ভারতীয় নাগরিক যেহেতু প্রচুর পরিমাণে সৌদি আরবে কাজ করে, তুমি শুধুমাত্র মুসলমান ভারতীয় নিবা, অ্যাটলিস্ট তাতে তো প্রেশার কমে, তাই না? আমরা ওআইসিকে বলতে পারি যে আমার দেশে যে 1,15,00,000 মুসলমান তারা পাঠায় দেওয়ার চেষ্টা করতেছে, তোমরা শেয়ার করো, হয় শেয়ার করো অথবা মনে করো যে তোমরা অ্যাটলিস্ট ভয়েস রেইজ করো যে এটা বাংলাদেশের এগেইনস্টে ইন্ডিয়া করতে পারে না। সুতরাং এই জায়গাটাতে এসে আমাদের মানে আমি বারবার যেটা বলার চেষ্টা করছি যে এই জায়গায় আমাদের আন্তর্জাতিক যে মানে মনোযোগ আছে সেটা আকর্ষণ করতে হবে, এবং আন্তর্জাতিক যে হিউম্যান রাইটস এবং হিউম্যানিটেরিয়ান ল আছে এইটাকে সামনে নিয়ে আসতে হবে। আমাদের বিজিবি একাকী ওই সীমান্তে দাঁড়িয়ে যুদ্ধ করছে, তাদের পাশে আমাদের মানবাধিকার কর্মী ভাইদেরকে দাঁড়াতে হবে। আচ্ছা, পরিষ্কার। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জি। ভারত আমরা যে সীমান্তে 24 ঘন্টায় 10টি পুশিনের চেষ্টা দেশের সার্বভৌমত্বের উপরে বড় ধরনের চাপ সৃষ্টি করছে বলে অনেকেই মনে করছে। এখন বিজিবি ও জনগণ এটি রুখে দিচ্ছে বিভিন্ন সীমান্তে। আপনি হয়তো নিউজে দেখেছেন, লালমনিরহাট বলেন, তারপরে কুড়িগ্রাম বলেন, এদিকে বেনাপোল যশোরের দিকে বলেন, যত জায়গায় এই ঘটনাগুলো আসছে সব জায়গায় দেখা যাচ্ছে বিজিবির সাথে সাথে মানুষ স্বপ্রণোদিত হয়ে এই চেষ্টাটা করছে। এবং আপনি একটা নিউজ যদি দেখেন, বিবিসি করেছে, সেখানে সেই নিউজে তারা দেখিয়েছে যে হ্যাঁ কিছু মানে খুব সিগনিফিক্যান্ট না, বাট দু একটা কেস এরকম আছে যে বাংলাদেশ থেকে তারা গেছে, এরকম সাক্ষাৎকার বেসড সেই ডকুমেন্টারি স্টোরি ছিল, রিপোর্ট ছিল, তারা বাংলাদেশে তাদেরকে ফেরত পাঠানোর, বাট আনডকুমেন্টেড, তারা পাসপোর্ট ছাড়া ওই দেশে কীভাবে গেছে এবং পাসপোর্ট ছাড়া এই দেশে তাদেরকে বিজিবি এইভাবে ধরে নিয়ে আসে, বিএসএফ তারা তাদেরকে পুশিং করার চেষ্টা করছে। আরেকটা ব্যাপার হচ্ছে কিন্তু মোস্ট অফ দ্য কেসেস তারা নিয়ে আসছে এইভাবে যে এখানকার বেশিরভাগ কেসই হচ্ছে যে তাদের বাবার জন্ম ভারতে, তার এই বাচ্চাটার নিজের জন্ম ভারতে, কিন্তু তার মায়ের আধার কার্ডে বাংলাদেশি কোনো ছিল, তাকে বাংলাদেশে ফেরত পাঠানো। তো এই ধরনের কেসগুলো, এগুলোকে সরকারের ডকুমেন্ট, ডেল এইচ খান যেভাবে বললেন, আপনারা কি এইভাবে কোনো কিছু চিন্তা হচ্ছে গভর্নমেন্টের এই ধরনের কোনো সেল বা জাতিসংঘে যাবার এই ধরনের কোনো মন মানসিকতা কোনো ফোরামে কি আলোচনা চলছে? না, এটা আমাদের যারা নীতি নির্ধারক আছেন এইসব বিষয়ে, ফরেন মিনিস্ট্রি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আছেন, তারা নিশ্চয়ই এ ব্যাপারে কথাবার্তা বলবেন। তবে আমি আমার ছোট ভাই উনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সেটা নিয়ে যে কথাটা বলেছে, আমি উনি এক্স্যাক্টলি কি বলেছেন সেটা একটু পড়ি। যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি, উনি ডেফিনেশনটা বলেছেন। কিন্তু যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোনো রকমের কোনো অপরাধে কেউ জড়িত থাকে, যদি কেউ অনুপ্রবেশ করে যায়, সেটা সীমান্তরক্ষী বাহিনী কিভাবে অ্যাড্রেস করবে তা তাদের দেশীয় আইনের ওপর নির্ভর করে। এই কথাটা উনি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যে ল অফ দ্য ল্যান্ড, যার যার আইন, যার যার দেশের যে আইনটা আছে এক্সিস্টিং। এখন অপরাধে যদি কেউ জড়িত থাকে, কোনো অপরাধ কিংবা অনুপ্রবেশ কারণে মৃত্যুর ঘটনাগুলো, এগুলোর যেই এইগুলোকে উনি অ্যাড্রেস করেছেন, যে এটাকে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের নিয়মিত বৈঠকে যেমন মাদক পাচার, সীমান্ত সংশ্লিষ্ট সব কিছু নিয়েই আলোচনা হবে। এখন সেই কথা বলে যে দেখেন, আমরা তো আমাদের সাথে ওই বক্তব্যের সাথে কি এটা মিলাবেন যে যদি বাংলাদেশি কোনো মানুষ ভারতের ভূখণ্ডে গিয়ে সে হত্যাকাণ্ডের শিকার হয়, সেটা তো সম্পূর্ণ, সেটা বাংলাদেশ কিছুই বলবে না। অবশ্যই এটার সাথে এটা মিলাচ্ছি না আমরা, কিন্তু ওনার মুখে অন্য কারো কথাও দিয়ে দিব না। মানে যেটা উনি বলেছেন, যে উনি একটা ডেফিনেশন যেটা বলেছেন যে কোনটাকে বর্ডার কিলিং বলছে, এবং স্পেসিফিক সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে যদি কোনো অভিযোগ যেটা থাকে, সেটা তো অন্য বিষয়। ল অফ দ্য ল্যান্ড যেখানে অ্যাট্রাক্ট করে, সেটা বলেছেন উনি। তো এখন দেখেন যে ভারতের যেই আইনের বিষয়গুলো আছে, 2025 সালের ইমিগ্রেশন ফরেন অ্যাফেয়ার্স অ্যাক্ট বলুন, যে ভারতীয় সীমান্তে অবৈধভাবে প্রবেশ অবস্থানে সর্বোচ্চ শাস্তি হচ্ছে 5 বছরের কারাবাস, 5 লক্ষ টাকা জরিমানা। আর ভারতের বিএসএফ রুলস
69 অনুযায়ী বিএসএফ এর ক্ষমতা মূলত সীমান্তে অবৈধ প্রবেশকারীকে আটক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর, এর ভিতরেই তারা সীমাবদ্ধ থাকবে। এখন খুব ব্যতিক্রম কোনো পরিস্থিতিতে আত্মরক্ষার স্বার্থে বিএসএফ সীমান্তে কোনো অবৈধ প্রবেশকারীর বিরুদ্ধে কখনোই প্রাণঘাতী কোনো ওই যে লিটল উইপন, না, এটা পারে না তারা। আন্তর্জাতিক আইন বলুন, কোনো আইন কোনো কিছুতে এটাকে কেউ ভাই পারমিট করে না। এটা হচ্ছে এক্সিস্টিং ল। এখন ইন্টারন্যাশনালি যেই প্রেশার ক্রিয়েট করার কথা বলা হচ্ছে, সেটা ঠিক আছে যে ভায়োলেশন অফ হিউম্যান রাইটস তো অবশ্যই যদি হয়, তাহলে আন্তর্জাতিকভাবে যে কমিউনিটি আছে তাদের দৃষ্টি আকর্ষণ করবার আমরা চেষ্টা করব, কারণ এটাতে আপনার ভুল কোনো কথা আছে বলে আমি মনে করি না, ভুল কোনো ইস্যু এখানে নেই। আর হ্যাঁ, কোনো বর্ডারে তারা বাঘ আমরা বিড়াল, এই যে যেই কথাগুলো এসছে, এগুলো তাদের যেই আপনার কার্যক্রম, তারা চায়নার সাথে তারা বর্ডারে কীরকম থাকে, আর পাকিস্তানের সাথে তাদের রেশিওটা কি, স্ট্যাটিস্টিক্স কি বলছে, এগুলো তো আমাদের সবার সামনে আছে। কাজেই এই আপনারা আমাদের সাথে তাদের যেই সম্পর্ক, এটা একদিকে যেমন আপনার ভীষণ সংবেদনশীল, আর একদিকে আপনার কমপ্লিকেটেড, বহুমাত্রিক ট্রানজিশন, আপনার আমাদের বিভিন্ন পরিবর্তন সবকিছুই আছে, এর ভিতর দিয়ে আমরা যাচ্ছি। ফেলানির হত্যার পর থেকে যে সিচুয়েশনটা এবং বর্তমানে এখন যেই সম্পর্ক, যে শেখ হাসিনা যে ফ্যাসিস্ট রেজিমের যারা পালিয়ে গেছে আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেওয়াতে বাংলাদেশের মানুষের সাথে যে একটা আস্থা এবং সংকটের ব্যাপার ঘটেছে, এবং সেই সাথে গণ অভ্যুত্থান, এটাকে তো আমাদের বারবার মনে করতে হবে। এই গণ অভ্যুত্থানে যে ঘটনা ঘটেছে, যে সরকারের বহু আপনার নেতাকর্মী ওসমান হাদির হত্যাকারী সহ যারা পালিয়ে গেছে বলে আমাদের কাছে যে অভিযোগ, গণহত্যার মতন যে মানবতা বিরোধী যে অভিযোগগুলো আছে, কাজে সহজভাবে এটাকে আমরা চেষ্টা করছি, কিন্তু না, এটা সহজ জিনিস না। সম্পর্কটা যেহেতু আপনি বলেছেন, আমার ভাই তারা সঠিকভাবে বলেছে যে আই ক্যান নট চেঞ্জ মাই নেইবার, সেটা ঠিক আছে, আই ক্যান, কিন্তু আমি কি করতে পারি, যৌক্তিক যে জায়গাগুলো আছে, যৌক্তিক যে সম্পর্কগুলো আছে, দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক যে ইস্যুসগুলো আছে, সেগুলো মাথায় রেখে এই হাদি হত্যা সহ, গণ অভ্যুত্থান সহ, আমাদের ফেলানি 17 বছরের বর্ডার কিলিং সহ মাথায় রেখেই আমাদেরকে একটা একটা পা দিতে হচ্ছে। আচ্ছা, আপনাকে আইন ও সালিশ কেন্দ্রের একটা তথ্য দিই। ওনারা 5 বছরের একটা খতিয়ান দিয়েছে, সেখানে 2021 থেকে 25 বাংলাদেশ ভারত সীমান্তে, অর্থাৎ 4096 কিলোমিটার এই সীমান্তে বিএসএফ এবং ভারতীয় নাগরিকদের হাতে মোট 134 জন বাংলাদেশি নিহত হয়েছেন। শুধুমাত্র গুলিতে নিহত হয়েছেন 24 জন, শারীরিক নির্যাতন বা পিটিয়ে হত্যা করা হয় 10 জনকে। 2026 সালের প্রথম 5 মাসে সীমান্তে অন্তত 8 জন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে মে মাসেই 3 জন গুলিতে মারা গেছেন, এছাড়া 5 জন গুরুতর আহত এবং 1 জন অপহৃত হয়েছেন। অন্তর্বর্তী সরকারের সময়ে ভারতের অন্যায় আচরণের কঠোর প্রতিবাদ জানাতো, কিন্তু তখনও সীমান্তে হত্যা বন্ধ হয়নি, কিন্তু সরকার কঠোর সবসময় ছিল। এখন বিএনপি আমলেও সীমান্ত হত্যা চলছে, এবং এখন যে পুশিন যেভাবে চলছে, বিএনপি সীমান্ত হত্যা বন্ধে কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পারছে না। এবং তখন এই আলোচনা যখন আমরা করছি, তখন আমাদের মুহুর্মুহু করতালিতে ভাসছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, যিনি এখন জাতিসংঘের একজন নির্বাচিত ইউএনজিএ এর প্রেসিডেন্ট। তো সেই জায়গায় বাংলাদেশ কি এখনো চুপচাপ থাকবে, না সরকার আরেকটু নমনীয় থাকবে, নাকি আরেকটু নমনীয় না, নমনীয় কেন থাকবে? আমি তো বলেছি, দেখেন বাংলাদেশের নীতিটা কি। আমাদের 17 বছর একরকম নীতি দেখতে দেখতে যে রক্তের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। ফ্যাসিস্ট রেজিমে যে কথাগুলো শুনে আমাদের ঘৃণা হতো, ঘৃণার উদ্রেক করেছে বাংলাদেশের মানুষের মনে, মননে, মনস্তাত্ত্বিক যেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি এই সম্পর্কের ক্ষেত্রে। এখন সেখানে আমার এই যে একটা বিরাট বড় যেই চেঞ্জটা হয়েছে, নির্বাচন একটা বহুল প্রতীক্ষিত, সেই নির্বাচনের পরে আমরা চাচ্ছি যে সামনের দিকে অনেক রকম ক্রাইসিস আছে, সবগুলো প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে, অর্থনীতি সহ। এখন এই যে দ্বিপাক্ষিক সম্পর্ক বলুন, একটা দেশের সাথে আরেকটা দেশের, কিংবা এটার যে অন্যান্য আঞ্চলিক ক্ষেত্রে যে রিফ্লেকশন, সব কিছু মিলিয়েই কিন্তু সরকার
আপনার জনগণের চোখ দিয়েই আমি মনে করি যে বাংলাদেশের স্বার্থ এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে মাথায় রেখেই দেখছে। আচ্ছা। আর খলিল সাহেবের জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হওয়া সেটা একটা বড় অ্যাচিভমেন্ট, সেটাকে আমি অভিনন্দন জানাই, কারণ এটা বাংলাদেশি হিসেবে আমি মনে করছি মর্যাদাপূর্ণ এটাও কি একটা সুযোগ হবে না বাংলাদেশের এই কাজগুলো? নিশ্চয়ই, আমি তো সেটাকেই মনে করছি যে ওই প্ল্যাটফর্মটাকে আমাদের দেশের যিনি এখন বর্তমানে আছেন একজন পেশাদার কূটনীতিক হিসেবে উনি এই বিষয়গুলো, যেই ইস্যুগুলো উনি খুব ভালো করে জানেন সেটা, তো উনি এগুলো ওই প্ল্যাটফর্ম, ওই ফোরাম থেকে সামনের দিকে নিয়ে যাবেন এবং আন্তর্জাতিক ইম্প্যাক্ট তৈরি করতে উনি সহায়তা করবেন। জি, আল মামুন রাসেল, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন যে ভারতের ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স মানে এনআরসি তালিকা থেকে বাদ পড়া মুসলমানদের টার্গেট করে হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে এবং পুশিনের চেষ্টা চলছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। আপনি একে কিভাবে দেখছেন? এটি কি কেবল সীমান্ত অপরাধ, নাকি ভারতের একটি সুনির্দিষ্ট জনগোষ্ঠীকে জোরপূর্বক রাষ্ট্রহীন করে বাংলাদেশে চাপিয়ে দেওয়ার সুদূর প্রসারী সাম্প্রদায়িক কোনো চেষ্টা? জি, আমি আসলে আপার কয়েকটা বিষয়ে এসে এখানে আসছি। দেখেন, আপা বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে ভাষ্যটা, আমি যে ভাষ্যটা বলেছি এই ভাষ্যটা একটু মিসলিড করা হয়েছে। আপনি একটু দেখেন, আমি কোট অ্যান্ড কোট ডেইলি স্টার এটা পড়ছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা যেটাকে বর্ডার কিলিং বলছেন সে সম্পর্কে যদি বিস্তারিত জানান তাহলে খুশি হব। যদি অন্য দেশের বাহিনী আমাদের সীমান্তে শূন্য রেখায় এসে কাউকে হত্যা করে সেটাকে আমি বর্ডার কিলিং বলবো, উনি বলেছেন। এবং কিন্তু আমাদের সীমানার ভেতর কিংবা তাদের সীমানার ভেতরে কেউ কোনো অপরাধে জড়িত থাকলে বা অবৈধভাবে অনুপ্রবেশ করলে সেটা তারা তাদের নিজস্ব আইন অনুযায়ী মোকাবেলা করবে, এটাকে আপনি বর্ডার কিলিং বলতে পারবেন না। তার মানে ধরেন আমাদের দেশের কেউ শূন্যরেখা যদি হত্যা হয় সেটাকে বর্ডার কিলিং, কিন্তু আমাদের দেশের কেউ যদি ভারতের বর্ডারে ঢুকে তাহলে তারা নিজস্ব আইনে, আপনি দেখেন ভারতের নিজস্ব আইনে মৃত্যুদণ্ড, কয়েকটা বিষয়ে মৃত্যুদণ্ড আছে। মানে হত্যা করাকে মৃত্যুদণ্ড বলতে শুধুমাত্র যদি দেশ বিরোধী কোনো করে তাহলে তাকে হত্যা করা যাবে, মানে গোয়েন্দা বা তাহলে কেউ চোরাচালান বা পুশিং কেউ ঢুকলো আপনি তাকে পুশ ব্যাক করবেন, অথবা আপনি যে আইন আছে সেই আন্তর্জাতিক আইন আছে সেই আইনের আলোকে তাকে আপনি আইনের আওতায় নিয়ে আসবেন। কিন্তু আপনি সেখানে হত্যা করবেন, সে হত্যাকে আমরা হত্যা বলবো না, মানে তাদের বর্ডারও যদি হয় সেটাকে আমরা হত্যা বলবো না। আপনি যখন এটাকে হত্যা বলবেন না, এটাকে বর্ডার কিলিং বলবেন না, বেশিরভাগই কিন্তু তাদের এতেই গিয়ে তারা গুলি করেছে, হয়তো সীমান্তে কাটা তারে কয়েকজন, কিন্তু বেশিরভাগই তাদের সীমান্তে। এখন তারা তো আমাদের 1 কিলোমিটার ভিতরে চলে আসে। এইভাবেই বলেছেন। আমি কোটেন আনকোট আমি ডেইলি স্টার এটা আপনার কাছে ডেইলি স্টারটা পড়লাম, এটা ডেইলি স্টার এবং কি ডেইলি স্টার হেডলাইনটা আপনাকে আমি কি যদি আপনাকে দেখাই, ডেইলি হেডলাইন কি করেছেন, সীমান্ত অনুপ্রবেশ বা অপরাধের ক্ষেত্রে হত্যাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না, স্বরাষ্ট্রমন্ত্রী, এটা তাদের হেডলাইন, দিস ইজ দ্য হেডলাইন তাদের। এখন দেখেন, প্রথম কথা হচ্ছে ভারতের এবার শুভেন্দু সে 3D প্রক্রিয়া চালু করেছে। 3D প্রক্রিয়া মানে ডিটেক্ট, ডিলেট অ্যান্ড ডিপোর্ট, মানে কাউকে ধরবে বাঙালি মুসলিম, প্রথমে তাকে ডিটেক্ট করবে, পরবর্তী তার ডকুমেন্টস আছে সব ডিলিট করবে, তারপর ডিপোর্ট করবে, তাকে পাঠিয়ে দেবে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আমরা বাংলাদেশি হিসাবে সে যে পুশিংগুলো করছে এখন এভাবে করে ডকুমেন্টগুলো, আপনি দেখেন, আপনি তো একটু আগে বললেন বেশিরভাগ যারা নাগরিক আছে তাদের হয়তো মা বাংলাদেশি ছিল বা বাবা বাংলাদেশি ছিল। শুভেন্দুর মা তো বরিশালের নাগরিক, বরিশালের মেয়ে। তাহলে আপনি যদি এই মা বাবা দাদা যদি বাংলাদেশি হওয়ার কারণে আপনি তাকে বাংলাদেশি বলে, সে জন্মগ্রহণ করেছে ভারতে কিন্তু বাংলাদেশি বলে আপনি তাকে পুশিং করে দিচ্ছেন যে সে বাংলাদেশি, তাহলে প্রথমে শুভেন্দুকে পাঠিয়ে দিতে হবে, তার মাকেও পাঠিয়ে দিতে হবে, তাকেও পাঠিয়ে দিতে হবে। কারণ আপনি দেখেন সে কিন্তু তার মা কিন্তু বরিশালের মেয়ে। তো তাহলে আপনি যদি ওই সেন্সে চিন্তা করেন, দেখেন আপা একটু আগে বললেন যে আমরা কি করতে পারি, আমরা কিছু করতে পারবো না। আন্তর্জাতিক ICCJ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ICCJ ব্যক্তি মামলা করতে পারবে না, রাষ্ট্র মামলা করতে হবে। রাষ্ট্র আছে, আমরা রাষ্ট্রকে আমরা ক্ষমতা আমরা ভোট দিয়ে বিএনপি ক্ষমতা দিয়েছি, তাহলে আমাদের রাষ্ট্রের কাজ হবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। আমি ব্যক্তি হিসাবে কিছু করতে পারবো না, আমি কারণ ব্যক্তি হিসাবে আন্তর্জাতিক আদালতে ব্যক্তি মামলা করতে পারবে না। আপনি মানবাধিকার সংস্থা যেটা আছে, UDHR আছে, মানবাধিকার সংস্থা আছে, আপনি সেখানে মানবাধিকার কমিশনে গিয়ে আপনি অভিযোগ করতে পারেন ব্যক্তি হিসাবে, কিন্তু আমি মামলা করতে পারবো না। তাহলে রাষ্ট্রই যে আপনি পুশিং করছেন, আন্তর্জাতিক আইন ভঙ্গ করে আপনি পুশিং করছেন, আপনি আপনাদের নাগরিক, আপনি ডকুমেন্ট সব ডিলিট করে দিয়ে আপনি পাঠিয়ে দিচ্ছেন, মুসলমান বলে আপনি পাঠিয়ে দিচ্ছেন আমাদের দেশে, আপনি সম্পূর্ণ আপনার ফরেনার একটা করে আপনি যে ICCPR-কে আপনি ভায়োলেশন করছেন। আপনি দেখেন ভয়ঙ্কর বিষয় হচ্ছে তাদের সাথে আমাদের প্রায় 4000 কিলোমিটার বর্ডার আছে,
সেখানে 500 কিলোমিটার এখনো তার কাটা বেড়া নেই, অনেক সেখানে পানি আছে, তারা পানিতে কুমির বিষাক্ত সাপ ছেড়ে দিচ্ছে। আপনি জানেন এটা আন্তর্জাতিক আইনে কত বড় ভায়োলেশন? আপনি আইসিসিপিআরে দেখেন, আইসিসিপি ইন্টারন্যাশনাল কভেনেন্ট অফ সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটে বলা আছে যে আপনি সীমান্তে এমন কিছু দিতে পারবেন না যেটা মরণঘাতী, মৃত্যুজনিত ঘাতী এমন কোনো কিছু আপনি সীমান্তে ছাড়তে পারবেন না। অথচ তারা বিষাক্ত সাপ ছেড়ে দিচ্ছে, অথচ আমরা চুপ। আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারি না, আইসিপিআর তারা তো সিগনেটরি, আইসিসিপিআর তো তারা সিগনেটরি, তাহলে আমরা কি আন্তর্জাতিক আদালতে যেতে পারি না? তারা সাপ ছেড়ে দিচ্ছে, কুমির ছেড়ে দিচ্ছে। তাহলে এই বিষয়গুলো যদি রাষ্ট্র না করে, আমরা ব্যক্তি হিসেবে কি করবো? আমরা হয়তো আন্তর্জাতিক মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ করবো, কিন্তু রাষ্ট্র পারে। আমি যে ভাইয়ের সাথে একমত, আপনি এই যে আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থার যে ব্যক্তিরা আছে তাদেরকে আপনি বর্ডারে নিয়ে যান। এই যে তারা যে আন্তর্জাতিক আইন ভায়োলেশন করছে, সিগনেটরি হয়ে আন্তর্জাতিক আইন ভায়োলেশন করছে, ভারত এমন একটা রাষ্ট্র, তারা এই যে তাদের যে চিন্তার মেন্টালিটিটা এত ন্যারো, এটা যদি আমরা যদি আন্তর্জাতিক যারা মানবাধিকার সংস্থার ব্যক্তিরা আছে তাদেরকে যদি বর্ডার না দেখে, আপনি দেখেন শূন্য আন্তর্জাতিক বর্ডারে শত শত মানুষ না খেয়ে পড়ে আছে, আপনি তাদেরকে দেখেন, আপনি দেখেন এই তাদের যেই মুখপাত্র, পররাষ্ট্র মুখপাত্র জয়সওয়াল, সে হচ্ছে 2600 জন একটা তালিকা দিয়েছে বাংলাদেশ সরকারকে। 2600 জন বলেছে, 2600 জন হচ্ছে এদেরকে মানে জাতীয়তা যাচাই করার জন্য আমাদেরকে দিয়েছে। অর্থাৎ 2600 জনের মধ্যে 100 জনও পাওয়া যায় নাই যাদের ন্যাশনালিটি বাংলাদেশি ন্যাশনালিটি আছে, 100 জনও পাওয়া যায় নাই। অথচ সে 26 এখনো পর্যন্ত তারা এটাকে আইডেন্টিফাই করতে পারে নাই, কিন্তু অথচ আপনারা তা পুশিং করে দিচ্ছেন। তাহলে আপনি তালিকা দিয়েছেন, আমরা তো আইডেন্টিফাই করছি কারা আমাদের নাগরিক, 100 জন মতো পাওয়া গেছে আমাদের নাগরিক, তো 100 জন আমরা রেখে দিব, সমস্যা নেই তো, কিন্তু বাকি যারা এরা তো আমাদের নাগরিক না। তাহলে আপনি এটা এখনো চলমান প্রক্রিয়া, মুখপাত্র এটা চলমান প্রক্রিয়া, তাহলে আপনি পুশিং করে দিচ্ছেন প্রতিদিন। আজকে দেখেন শত শত বর্ডারে আপনি দেখেন শত শত পুশিং করা হচ্ছে, তাহলে আপনি একটা জিনিস চলমান অবস্থায়, তাহলে এখন আমাদের উপায় কি? আমাদেরকে উপায় হচ্ছে আমরা আন্তর্জাতিক, যেহেতু আমরা ইউএন এর সদস্য, আমরা আন্তর্জাতিক আদালতে গিয়ে আমরা এটা করতে পারি। মানবাধিকার সংস্থা যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা তৈরি করতে হবে। আচ্ছা, হ্যাঁ, যদি না জামায়াত ইসলামী সবসময় এই সীমান্ত নীতিতে আপোষহীন এইরকম একটা নীতি সবসময় সামনে নিয়ে আসে, বা সবসময় এই ধরনের কথা দিয়ে উজ্জীবিত রাখার চেষ্টাও করে। এখন ভারতের সীমান্ত আগ্রাসনের বিরুদ্ধে দেশের সকল রাজনৈতিক দলকে নিয়ে একটি জাতীয় ঐক্য বা কনসেনসাস তৈরি করার কোনো তোড়জোড় বা কোনো আলোচনা জামায়াতের, তারা তো প্রধান বিরোধী দল সংসদের, কোনো কি চেষ্টা দেখেন তাদের মধ্যে? আপনি দেখেন এই বর্তমানে এই যে আপনি একটু আগে বললেন না যে বর্ডারে আমাদের বিজেপি কয়েকজন, অল্প কয়েকজন সাধারণ নাগরিকরা, আপনি দেখেন বাংলাদেশের বর্ডারটা আপনি একটু দেখেন, 28টা আসনের মধ্যে 23টা আসনে জামাতের। এই যে আপনি বর্ডার, ভারতের যে এই পশ্চিমবঙ্গের যে বর্ডারটা আছে, বর্ডারের বেশিরভাগ আসন কিন্তু জামাতের আসনগুলা। আপনি দেখেন এই যে জনগণ, এখন কথা হচ্ছে সরকার এত ইস্যু তৈরি করেছে এখন বর্তমানে, ইস্যুর তো অভাব নেই। আপনি তেলের দাম, আপনি 3 মাসে তেলের দাম বাড়ালেন, বিদ্যুতের দাম অথচ আপনি বললেন আপনি তেলের দাম বাড়াবেন না, তেলের দাম বাড়ালেন, বিদ্যুতের দাম বাড়ালেন। তার মানে এই ইস্যুটা কম গুরুত্বপূর্ণ, এই যে শুরু হয়েছে, এটা তো শুরু হয়েছে, এটা তো শুরু হয়েছে, পশ্চিমটা এই ব্যবস্থা শুরু হয়েছে। আমরা দেখি জামাতের তাদের অবস্থাটা কি নেয়, আন্তর্জাতিকভাবে তারা কি নেয়, এটা আমরা একটু ওয়েট এন্ড সি। আচ্ছা, ডেল এইচ খান, আপনি আলোচনা শুনছিলেন, আমরা শেষের দিকে যদি এই বিষয়গুলো নিয়ে বলেন যে মানুষ যেভাবে সীমান্ত পাহারা দিচ্ছে, মানুষ স্বপ্রণোদিত হয়ে যাচ্ছে, এবং দেশের যেহেতু সার্বভৌমত্বের বিষয়, মানুষ স্বপ্রণোদিত হয়ে তার যা আছে, যার কাঁচি আছে, যার একটা লাঠি আছে, এটা নিয়ে এসে দাঁড়ায় যাচ্ছে, আমার দেশ, এটা আমার জমি, আমার দেশের জমি। তো সেই জায়গায় সরকারের আর কি করার থাকতে পারে? এই যে অপচেষ্টা, তাদের অন্যায়ভাবে এই দেশে পুশিন বা অন্যায় প্রক্রিয়ায় অন্য দেশের মানুষকে এই দেশে ঠেলে দেওয়ার যে একটা হীন প্রচেষ্টা, সেই জায়গায় সরকার কি আসলে কি করতে পারে? ধন্যবাদ। সরকারের কাজ তো আসলে জনগণকে অ্যাজিটেটেড করা না, জনগণকে প্যাসিফাই করে রাখাটা যে কোনো সরকারের দায়িত্ব। কিন্তু তাই বলে বিভ্রান্তকর তথ্য দিয়ে বা সত্য গোপন করে এটা করার কথা না। সীমান্তে ভারত এখন যেটা করার চেষ্টা করছে, পুশিনের ব্যাপারটা, এটা আমরা গণমাধ্যমে যেরকম আজকে আলোচনা করছি, এটা আর একটু ব্যাপকভাবে হওয়া দরকার। আপনি কাস্তে হাতে যে লোকটা সীমান্তে বসে আছে, এটা তো আসলে তার কাজ না। সরকারের দায়িত্ব সীমান্তকে এমনভাবে ম্যানেজ করা যাতে সীমান্তরক্ষী দ্বারা সীমান্ত যথাযথভাবে ম্যানেজ হয়ে যায়। এই জায়গাটাতে আপনি কিছুক্ষণ আগে যে জামায়াতের একটা মানে ইনিশিয়েটিভ এক্সপেক্ট করছিলেন আপনি, একই রকমভাবে ধরেন আমাদের যে রাজনৈতিক দল আছে, জনতার দল, এই জনতার দল থেকে আমরা নিয়মিত যে কাজটা করার চেষ্টা করি, কারণ সরকার এই কাজটা করে না, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান হেজিমনিটা কি, এটা আমাদের জনগণের কাছে এক্সপ্লেইন করতে হবে। এই যে নদীর মাধ্যমে যে পানি সন্ত্রাসটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, এটা আমাদের জনগণকে ফার্স্ট বোঝাতে হবে, তারপরে আন্তর্জাতিক
যে আছে মিডিয়া আছে অথবা পাবলিক ওপিনিয়নটা আছে, ওইখানেও কিন্তু আমাদের অ্যাপিলটা রাখতে হবে যে এটা আমাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চলছে। একই রকমভাবে সীমান্তে যে আমরা বর্বরতাটা দেখতে পাচ্ছি, এটাকেও নিয়ে যেতে হবে। সরকারকে এই মুহূর্তে আসলে যেটা করা উচিত, ভারত যেখানে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের একটা রুলিং আছে, সেই রুলিংয়ে বলা আছে যে কোনো ম্যাজিস্ট্রেট যদি কাউকে ইফেক্টিভলি ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে না পারে তাহলে তাকে ডিপোর্ট করে দিতে পারবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বলা নাই কোথায় ডিপোর্ট করবে। আপনার তো ডিপোর্ট স্টেশন লাগবে একটা। এখন দুর্বলের উপর তো সবাই চেপে বসে। এখন ভারতের যেখানেই আপনি নাগরিকত্ব সংক্রান্ত সমস্যা কেস পাবেন, তাকেই বাংলাদেশে মনে করেন যে ডিপোর্ট করার প্ল্যান যদি আপনি করে বসেন, তা তো ভয়াবহ অবস্থা। এই জন্যই আমি বললাম যে সরকারের প্রথম যে কাজটা করা উচিত, সব কিছু সরকারের করার দরকারও নাই। সরকারকে প্রথমে ন্যাশনাল ইন্টারেস্ট ইস্যুগুলো আলাদা করতে হবে এবং ওখানে সর্বদলীয় একটা এফোর্ট এনশিওর করতে হবে। যেমন ধরেন সীমান্তে যে কিলিং আছে, এটা তো বিএনপির একার সমস্যা না, তো বাংলাদেশের সমস্যা, রাষ্ট্রের সমস্যা। আর দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রতিষ্ঠানগুলো অতটুকু শক্তিশালী না যে বিজিবি নিজেই আনসার দিতে পারবে। সো সরকারের ইনভলভ হতেই হয় এই জায়গায়। এখন এই জায়গাটাতে আমি বলবো যে ন্যাশনাল ইন্টারেস্টের ইস্যু যেগুলো আছে, সেই জায়গাটাতে সরকারের উচিত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো এবং সবার সম্মিলিত প্রয়াসটা ওখানে নিয়ে আসা। তাতে হবে কি, জনগণ দ্রুত সময়ে জানতে পারবে আসলে প্রকৃত ঘটনা কি। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি যখন জনগণের সামনে একটা রোড ম্যাপ দিতে পারেন যে আসলে কি করতে যাচ্ছে সরকার, তখন কিন্তু অনেকটাই স্বস্তি ফিরে আসে। আচ্ছা আচ্ছা, আল মামুন রাসেল, আপনার জন্য 30 সেকেন্ড, কি হইতে পারে, মানে সমাধান কি আসলে? সমাধান আপনি একটু আগে প্রশ্ন করেছিলেন না, আমি আসলে জামাতের সেক্রেটারি একটা নিন্দা পেয়েছি যে পুশিন নিয়ে ওনারা একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে জামাতের সেক্রেটারি জেনারেল উনি একটা নিন্দা দিয়েছে। আমি 3 জন দিয়েছে পুশিন নিয়ে আর কি, এটা আমার জানা ছিল না, এই জন্য আমি অ্যাড করলাম। এখন কথা হচ্ছে যে আমাদের এই ভারত আমাদের প্রত্যেকটা জায়গায় আজকে 15-16 বছর আমরা তো দেখেছি যে সরকারের সম্পর্ক, জনগণের সাথে সম্পর্ক ছিল না। এখন জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। যদি জনগণের সাথে তারা সম্পর্ক তৈরি করতে না চায়, তারা যে হচ্ছে, আপনি দেখেন মমতা ব্যানার্জির যে বক্তব্য, হাদিকে নিয়ে যে বক্তব্য আমরা দেখলাম, এই যে আমরা এতদিন করতাম, ডাউট করতাম যে তারা আমাদের এখানে হস্তক্ষেপ করে, কিন্তু এটা তো মমতা ব্যানার্জি এতদিন, আপনি প্রশ্ন আসতে পারেন মমতা ব্যানার্জি এতদিন বলে নাই কেন? আপনি জানেন যখন কেউ মুখ্যমন্ত্রী থাকে তার একটা প্রাইভেসি ওথ আছে, সেটা মেনটেন করতে হবে, কিন্তু সেটা যখন করেছে পরবর্তী সে প্রকাশ করেছে। তাহলে এই বিষয়টাগুলো হচ্ছে যে তারা যে বারবার হস্তক্ষেপ করছে, এটা নিয়ে জাতীয়ভাবে দেখেন ভারত হচ্ছে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়, কিন্তু আমরা সেটা হতে পারি না। আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে, একসাথে মিলে আমাদের পররাষ্ট্রনীতিতে করতে হবে। 30 সেকেন্ড। জামাতের আমির সাহেব তো, শফিকুর রহমান সাহেব সহ শীর্ষ নেতারা, ওনারা তো বলেছেন যে তারা ভারতের সাথে বৈরিতাপূর্ণ সম্পর্ক চান না। তারা ভারতের সাথে পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতার ভিত্তিতে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। এটা হচ্ছে জামাতের স্ট্যান্ড। এবং নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি 2026-এ শুধু বলেছিল যে প্রতিবেশী দেশগুলোর সাথে গঠনমূলক সহযোগিতা পূর্ণ পররাষ্ট্রনীতি তারা অনুসরণ করবে। আর বিএনপির বেলায় যে বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ, এটা হচ্ছে বিএনপির পররাষ্ট্রনীতি, বিএনপির মূলনীতি। বিএনপি বাংলাদেশের মানুষ, তাদের যেই চিন্তা ভাবনা, তার বাইরে একটা পাও বিএনপি দেবেন। অনেক ধন্যবাদ। 3 জনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে কড়া আলাপ এই পর্যন্তই ছিল। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিল।